চোখ চালানো যায়, চালিয়েও কিছু ঠাহর করতে পারলাম না। কিন্তু অনুভবে বুঝলাম কি একটা প্রাণী যেন একটু ভেতরের দিকে একটা অতি জীর্ণ কাঠের তক্তাপোষের একদম কোণের দিকে নড়ে চড়ে উঠল। আর এই সময়ই একটা বিদ্যুতের শিখা ঝলসে উঠল আকাশে, আর সেই আলোয় দেখতে পেলাম বাংলা সাহিত্যের জনপ্রিয় সব গল্প নিয়ে আপনাদের সামনে হাজির গল্পের ঝাঁপি। এই চ্যানেলে প্রচারিত প্রতিটি গল্প সম্পূর্ণরূপে কাল্পনিক। এখানে বর্ণিত ঘটনা, চরিত্র এবং পরিস্থিতি লেখকের নিজস্ব কল্পনা থেকে তৈরি। বাস্তব জীবনের কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই। যদি কোনো ঘটনার সাথে বাস্তবের সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তবে তা নিতান্তই কাকতালীয়। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন প্রদান করা। শ্রোতাদের প্রতি অনুরোধ, গল্পগুলো সংস্কার মুক্ত হয়ে উপভোগ করুন। আজকের গল্প লেখক সত্যজিৎ অধিকারীর কালীনাথ তান্ত্রিকের গল্প অবলম্বনে শলকপুরের শ্মশানে। ওর জন্যই অপেক্ষা করছিলাম। জীবনের যাত্রাপথে সবাই কোনো না কোনো সময় তোর মতো ভেঙে পড়ে, আমিও পড়েছি। সাধক মানুষ বলে ভাবিস না যে আমার পথ খুব সোজা, বরং তোদের থেকে শতগুণে কঠিন। ভাব, অনভিজ্ঞতার বশে ডুমুরগড়ে কি কাণ্ডটাই না করে ফেলেছিলাম। কিন্তু আমার পরম পূজ্য মহাকাল আর অপার করুণাময়ী জগৎজননী মা সে যাত্রায় আমায় রক্ষা করেছিলেন। আমার হাত ছেড়ে দেননি, বরং পরম করুণায় আমার মাথা তুলে নিয়েছিলেন কোলে। হ্যাঁ, তাই সে যাত্রাপথ আজও থামেনি। সেই অপার রহস্যময় অভিজ্ঞতার কথা আজ তোমাদের এই নদীর ঘাটে বসে বসে শোনাবো। শোনো তবে। ডুমুরগড়ের পর বাড়ি ফিরে এসেছিলাম, তবে মন আমার টিকলো না। কিছুদিন পর ঝোলা কাঁধে বেরিয়ে পড়লাম আবার। এবার মনে জেদ, গুরু আমাকে ধরতেই হবে। গুরু বিনা সাধন হয় না। তা বেড়াতে বেড়াতে নদিয়ার একটা ছোট্ট গ্রাম শলকপুরে এসে পৌঁছালাম। শুনেছিলাম শলকপুরের শ্মশান পুণ্যভূমি, তাই হত্যে দিয়েছিলাম সেখানে। তবে তবে জীবনের লাভ ক্ষতির হিসাব মিলানো বড়ই কঠিন, তাই সেই হিসাব মেলাতে আমি কখনো বসি না। বসলে হয়তো পাওয়ার তালিকাটাই বেশি। যদিও আমার হারানোর কিছুই নেই। সেদিন যে ঘটনার মধ্যে আমি পড়েছিলাম তাই শোনো। গিয়ে প্রথম যার সাথে আমার বন্ধুত্ব হয়েছিল সে হলো বিজু ডোম। জটা জুটো বাঁধা একটি লোক, মরা পুড়িয়ে পেট চালায় আর সাধন ভজন করে। ততদিনে আমি গৌরীক ছেড়ে রক্তবর্ষণ নিয়েছি তারাপীঠে আমার প্রথম গুরুর থেকে। সে কথা তোমাদের পরে বলবো। যদিও গুরু আমাকে বসন দিলেও শিক্ষা দীক্ষা কিছুই দেননি। বলেছিলেন দীক্ষা গুরু খুঁজে নিতে নিজের তাগিদে, আর সেজন্যই পথে নামা আমার। দুপুরে রোদে পুড়ে আমাকে আসতে দেখে বিজু নিজে আমায় খাতির করে তার আটচালায় ঘরটায় নিয়ে গেল। এই আটচালা ঘরটার পাশেই শ্মশানের জাগ্রত শ্মশান কালীর মন্দির। কাকে যেন বলে বিজু গ্রামে তার বউয়ের কাছে দুপুরে রান্না বান্না করার খবর পাঠালো। ততক্ষণে দুজনে আয়েশ করে বিড়ি টানতে লাগলাম। আজ মরা নেই শ্মশানে, কারবার মন্দা।
বিজু নিজের মনে বলে উঠল, দুঃখ করিস না। আজকে তোরা যাকে সলকপুরের পুণ্য শ্মশান ভূমি রেখে যাচ্ছিস, সেই তান্ত্রিক বিপ্রদাস গাঙ্গুলির পুণ্যে তোদের বংশে এমন এক সন্তান জন্ম নেবে, যার পূজা আর্চা বা তন্ত্র সাধনার সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক তৈরি না হলেও সৃষ্টিকর্তার যত অদ্ভুত অকল্পনীয় বিষয়বস্তু সব তাকে ঘিরেই পাক খাবে। তাকে সংসারের নেশায় তোরা কোনো দিন বাঁধতে পারবি না। আসলে একটা পাক্কা ভব ঘুরে হলেও তার আধার হবে অনেক বড়। সেই আধারে যে শক্তির বিকাশ হবে একদিন। যা, এবার কাটারিটা ওই গঙ্গার ঘাটে মেরে পেছনে না তাকিয়ে চলে যা। জানো তো, প্রথমে বুঝতে পারলাম না, তাই ঠেলা মেরে বিজুকে বললাম, কি বলছো তুমি? বিজু যেন হঠাৎ করে কালের সীমানা পেরিয়ে চলে গেছে বহু কাল পিছনে। তার সামনে বর্তমান হয়ে উঠেছে এই শ্মশানে ছাই হয়ে মিশে যাওয়া অতীতকাল। সে যেন ঘোরের মধ্যেই বলে চলল, তান্ত্রিক বিপ্রদাস গাঙ্গুলির কত হওয়া এবং অষ্টহরি সাধুর করা এই ভবিষ্যৎবাণীর 50 বছর পরে নদিয়ার সোনাহারা গ্রামের গাঙ্গুলি পরিবারে রমা দাস গাঙ্গুলির ঘরে এক দুর্যোগের রাতে জন্মগ্রহণ করে এক নবজাতক। তা এমন জাতক তো এই পোড়া দেশে ডজনে ডজনে জন্মাচ্ছে। তোমরা ভাববে এর কথা নতুন করে বলছি কেন? তার কারণ এক সময়ের অর্থ প্রাচুর্যে সমুজ্জ্বল অত্যাচারী রায় জমিদারদের বাড়ি প্রজা বিদ্রোহের সময় যখন দলবদ্ধ প্রজারা আক্রমণ করে পুড়িয়ে দেয়, জমিদার শ্রীকান্ত রায় সহ গোটা জমিদার বাড়ি সে আগুনে পুড়ে মরে। গোমস্তা সপ্তহরি গাঙ্গুলি বোধহয় তখন তার নিজের বাড়িতে বসে ঈদের চাঁদ দেখছিলেন, কারণ এর 1 বছর পর থেকেই ছাপোষা গোমস্তা পরিবারের অবস্থা হঠাৎই ফিরে যায়। তাদের ঘরের চালা বাড়ির জায়গায় পাকা উঠান, দালান উঠে, দুর্গা মণ্ডপে প্রতিমা গড়িয়ে ফি বছর পুজো হয়। নিন্দুকেদের কানাঘুষো শোনা যেতে লাগলো, এই পয়সা সব নাকি জমিদারের প্রজা নিপীড়ন করিয়ে মাটির নিচে লোকানো চকের ধন। গোমস্তা সপ্তহরি নাকি এসবের খোঁজ জানতো, তাই জমিদার মারা যাওয়ার সুযোগ নিয়ে মাটির নিচ থেকে খুঁড়ে বের করেছে সব। কিন্তু এই রটনা স্রেফ রটনাই। বাস্তবে কেউ কখনোই সপ্তহরিকে পুরো জমিদার বাড়িতে খোঁড়াখুঁড়ি করতে দেখেনি, বা জমিদার বাড়ির কোনো স্থানের মাটিও কখনো খোঁড়া হয়েছে বলে ধরা পড়েনি। তাছাড়া গাঙ্গুলিরা ততদিনে ওই অঞ্চলের 20টা গ্রামের মধ্যে ধনপতি। ওদের মুখের উপর কথা বলে স্বাধিকার, কিন্তু সম্পত্তি লাভের সুখ বেশি দিন ভোগ করতে হয়নি তাকে। প্রথম কন্যা সন্তানের পিঠে এক পুত্র জন্মানোর পরেই 39 বছর বয়সে নিজের রাস্তা বেছে নিলেন সপ্তহরি। এ বহুকালের ঘটনা। আজকে সব শুধু জনশ্রুতির মতো ধোঁয়া ধোঁয়া শোনা যায়। এরপর অনেক পুরুষ কেটে গেছে। তান্ত্রিক বিপ্রদাস গাঙ্গুলি যখন জন্মালেন তখন অবস্থা মধ্যবিত্ত স্তরে নেমে এসেছে গাঙ্গুলিদের। শোনা যায় তান্ত্রিক মারা যাওয়ার আগে অতীতের এই আবছায়া জনশ্রুতির গায়ে সত্যের শিলমোহর লাগিয়ে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে এই বংশ লোকের অশ্রু ঘামে ভেজা,
এবং এক স্বার্থপর জমিদারের আগলে রাখা সম্পত্তির বলে চলে এসেছে এতকাল। কিন্তু বাপ কেউ ছাড়ে না। খুব তাড়াতাড়ি এই সুখের সময় গিয়ে দিনহীন অবস্থার মধ্যে পড়বে গাঙ্গুলি পরিবার। তবে এই সংকটের সময়ে এ সংসারে জন্মাবে এক পুরুষ, যে এই বংশের গৌরব ফিরিয়ে দেবে আবারও। সেদিন বিজু ডোমের থেকে যা জেনেছিলাম, যে পরিস্থিতির মধ্যে গিয়ে পড়েছিলাম, তা তোমাদের হুবহু বলবো। শোনো, সেই ভবিষ্যৎবাণীর পরে হলো তাই। অবস্থা পরবর্তী কয়েক পুরুষে শোচনীয় হতে হতে এমন পর্যায়ে এসে দাঁড়ালো যে গাঙ্গুলি গিন্নিকে রান্নার তেল ধার করতে যেতে হয় ও পাড়ার কামার বউয়ের ঘরে। এরকমই একদিন সকালে ঘরের পিছনে আগাছা সাফ করতে গিয়ে কোমর উঁচু জঞ্জালের মধ্যে হাত পোতা অবস্থায় 2 বিঘত লম্বা এবং 1 বিঘত চওড়া একটা বহু পুরনো পাকা সোনার কালী মূর্তি পায় রমাদাস গাঙ্গুলি। আর সেদিন রাতেই তার ঘর আলো করে জন্মায় তার পুত্র সন্তান। ধীরে ধীরে আবারও অবস্থা ফিরতে থাকে রমাদাসের সংসারে। হ্যাঁ, আগের মতো প্রতিপত্তিশালী আর কখনোই হয়ে উঠতে পারেনি গাঙ্গুলি পরিবার। তবে মা কালীর দয়াতেই হোক বা নবজাতকের সৌভাগ্যেই হোক, এরপর থেকে আর কখনোই দারিদ্র্যের মধ্যে পড়তে হয়নি। একরকম সচ্ছল দিন কেটে যাচ্ছিল গাঙ্গুলি পরিবারের। রমাদাস নিয়তির কল্যাণে প্রাপ্ত এই স্বপ্নাদিষ্ট ছেলের নাম রাখলেন স্বপন কুমার। ছেলেকে কলকাতায় বড় কলেজে পাঠালেন উচ্চশিক্ষা লাভের জন্য। কিন্তু ছেলের মনে ততদিনে চেপে বসতে শুরু করেছে এক দুর্বোধ্য অনুভূতি, যার সঠিক ব্যাখ্যা বের করা তার ওই বয়সে মোটেই সম্ভব ছিল না। শুধু যখন মাঝে মাঝে খুব উদাস লাগতো, সে কলেজের ক্লাসের ফাঁকে এসে বসতো গঙ্গার ঘাটে। যেমন এখন তোমরা বসে আছো, তেমনি সেও বসে থাকতো উদাস নির্নিমেষ চোখ নিয়ে, যেন জীবনের সীমারেখা পেরিয়ে অনেক দূরের গোপন গভীর লুকোনো কথা সে জানতে চায়। যেন সেই রহস্যময় কুহকের দিকেই তার বেশি আকর্ষণ, যে রহস্যময়তা ধরা দেয় কেবল ধৈর্য আর সাধনার বলে। সর্বদা মনের ভিতর যেন সে শুনতে পেত এক পথের টান, যে পথের কোনো পরিসীমা নেই, অন্ত নেই। অবশেষে এই অন্তবিহীন পথের মোহকে সঙ্গী করেই স্বপন কুমার একদিন বেরিয়ে পড়ল অন্তবিহীন পথের উদ্দেশ্যে। তারপর আর তাকে ঘরের মায়া বাঁধতে পারেনি কখনো। হঠাৎ দেখলাম বিজু ডোম চুপ করে গেল। তারপর একটা নিঃশ্বাস ফেলে আমার দিকে চেয়ে বলল, ঠাকুর, আসলে স্বপ্নকুমার গাঙ্গুলি নামটা আমারই। আসলে যে সময়টার কথা আমি তোমাদের বলছি, সে সময়টায় তোমাদের এতক্ষণ যা শোনালাম তার বিন্দু বিসর্গ আমি জানতাম না। যে ঘটনাটার দৌলতে আমি জানতে পারলাম, তাই আজ আমি তোমাদের বলবো। আসলে ছোট ছোট জীবনের চক্র আবর্ত হতে হতে যে একটা বৃহৎ চক্রের সৃষ্টি করে, এবং এই চক্রাবর্ত শেষে সঠিক মানুষ যে সঠিক জায়গাতেই উপনীত হয়, এ অভিজ্ঞতা আমার লাভ করবার সুযোগ ঘটেছিল। সোনাহারা গ্রামের গাঙ্গুলি বংশে জন্মগ্রহণ করলেও পিতামাতা তাদের ছেলে ভবঘুরে হয়ে যেতে পারে, এই পূর্বকৃত সংশয়ের জন্য যখন অতীতের ঘটনা কিছুই তাদের ছেলের নিকট প্রকাশ করলেন না, এবং এমন ব্যবস্থা করলেন যেন সেই অতীতের ছোঁয়াও যতটা সম্ভব হয় ছেলে ত্রিসীমানা এড়িয়ে চলতে পারে, তখন জীবন দেবতা
নিজের খেল নিজে দেখাতেই মাঠে অবতীর্ণ হলেন। সুতরাং অতীতে যে ব্যবস্থা স্বয়ং শুদ্ধোধন করতে ব্যর্থ হয়েছিলেন, সেই ব্যবস্থা করতেই আবারও ব্যর্থ হলেন রমা দাস। হঠাৎ বিজুর চোখের দিকে তাকিয়ে দেখলাম ও চোখের কোণ চিকচিক করছে। কিছুটা থেমে এসে বলতে শুরু করলো, জীবন সম্বন্ধে যে বয়সটায় বেশ কৌতূহলী হয়ে পড়তে শুরু করলাম ঠাকুর, সেই বয়সটায় বাবা কলকাতার কলেজে পাঠিয়ে দিলেন ভূগোল পড়তে। আমাকে দেখে মনে হয় না এখন, কিন্তু পড়াশোনা করা ছেলে আমি। কলেজের লাইব্রেরির কল্যাণে বিজ্ঞান এবং সাহিত্যের জ্ঞানও লাভ করেছিলাম কিছু কিছু। ওই বয়সটায় পড়াশোনার বাইরে আমার জগৎটা ছিল সীমিত। একদিন বিকেলের ক্লাস শেষে অভ্যেস মতো গঙ্গার ঘাটে এসে বসেছি। একটা হাত পাগলা মতো লোক দেখলাম পাশে এসে বসলো। বাবুঘাটে এরকম লোকের অভাব নেই। একটা নোংরা মতো নীল হাফ শার্ট এবং কুৎসিত ময়লা সাদা ফতুয়া পরনে। আমার কাছে বিড়ি জ্বালানোর আগুন চাইলো, দিলামও। পকেট থেকে আগুন বের করবার অছিলায় যতটা সম্ভব দূরত্ব বাঁচিয়ে বসা সম্ভব বসলাম। বিড়িটা অর্ধেক শেষ করে ফক্করের মতো গলায় সে বলল, তোমার জন্মের সময় মায়ের মূর্তি, মায়ের ইচ্ছা বিনা তোমরা পেয়েছো ভাবছো? আমি চমকে উঠলাম। ভেতরে ভেতরে কিন্তু বুঝতে দিলাম না ভয় পেয়েছি। বুঝলে এরকম লোক বেঘরে কখন গলার নলিতে ব্লেড চালিয়ে দেবে বুঝতেও পারবো না। মনে মনে ভাবলাম, আমাদের বংশের আগের অনেক শত্রু ছিল, কিন্তু আমাদের অবস্থা পতনের দিকে যাওয়ার সাথে সাথে তারাও রূপ বদল করে সরে পড়ে। এমন নবীন শত্রু যে নতুন করে গজিয়ে উঠেছে তা তো জানতাম না। হ্যাঁ, নবীনই বললাম, কারণ লোকটার বয়স ছিল 30 বা 35, কিছু একটা হতে পারে। এই ডান হাতের চেটোটা একবার নিজের মুখের উপর চালিয়ে সে বলল, কি ভাবছো আমি সোর সিটিং বাস? যদি সোর সিটিং বাস হতাম তাহলে কি আর মা নিজে আদেশ দিতেন তার মূর্তি তোমাদের বাড়ির পূব দিকের জঙ্গলে পুঁতে দিয়ে আসতে? দেখলাম লোকটার ডান হাতের তালুর উল্টো পিঠের অনেকটা অংশে একটা পুরনো পোড়ার শুকিয়ে যাওয়া ক্ষত। ওর কথার মধ্যে কি যেন একটা ছিল, একটা প্রকট আত্মবিশ্বাসী ভাব ছিল বোধহয়। সেই জন্য লোকটাকে এড়িয়ে উঠতেও পারছিলাম না। বললাম, কি করো হে তুমি? সে বলল, আগে পোস্টম্যান। আমি বললাম, পোস্টম্যান? হ্যাঁ, মানুষের দরকারি অদরকারি চিঠিপত্র বইবার জন্য তো পোস্টম্যান আসে, কিন্তু ঈশ্বরের আদেশ বইবার জন্য কজন থাকে বলো? ভগবান আমায় তার ডাকের পিয়ন বানায় নিয়েছেন। 2 রাত আগে মন্দিরে শুয়ে আসি, রাতে পিছনে শুনলাম ছমছম ঘুঙুরের আওয়াজ। তা আমাদের যা কাজ, রাত বিরেতে ওরকম আওয়াজ পেলে আমল দিতে নাই। গুরুর বারণ আছে। গুরু সাবধান করে দিয়েছিলেন, ঘনশা, শ্মশানে থাকতে গেলে কত আওয়াজ শুনবি, কত কি আবসা অন্ধকারে দেখবি, সব না দেখা না শোনার ভান করে চলে যাবি। তুইও তাদের বিরক্ত করবি না, তারাও তোকে বিরক্ত করবে না। সেই আদেশই মেনে চলছিলুম এতকাল। বললাম, তা ভগবানের পোস্টমাস্টারি করে তো নিশ্চয়ই পেট চলে না। এই পেট চালানোর জন্য কি করা হয় শুনি? লোকটা সিমেন্টের সিটে পেছন ঘুষটিয়ে কিছুটা আমার দিকে সরে এসে বলল, আমি ডোম ডোম গো ডোম ডোম, যাকে বলে একদম বংশ পরম্পরায় ডোম। ডোমেদেরও আবার জাত আছে। আমি হলাম হাঁড়ি ডোম।
সলকপুরে শ্মশানে আমায় লোকে গণেশ ডোম বলে ডাকে। আমি লোকটার মুখের দিকে ভালো করে তাকিয়ে বললাম, কোন শ্মশান বললে? সলকপুর? হ্যাঁ গো, সলকপুর। তোমাদের গ্রাম সোনাহারা থেকে 8 মাইল পশ্চিমে সলকপুর। তা তোমার এখানে আসবার উদ্দেশ্যটা কি? ওই যে বললাম, মা পাঠাইলেন। আমি শ্মশান মন্দিরের বেদিতে মার দরজার সামনে দরজা আগলে শুই। এ আমার জন্মগত অভ্যেস। ছেলেবেলায় মা শুইয়ে দিয়ে যেত, তারপর যত বড় হয়েছি ওটাই আমার শোয়ার জায়গা হয়ে উঠেছে। ছেলেবেলা থেকে এই শুনে আসছি, গভীর রাতে ওই মন্দিরকে গোল করে কে বা কারা যেন পায়ে মল পরে হেঁটে বেড়ায়। ডোমের ছেলেদের আবার ভয় ডর করলে চলে না। আর ও হলো তীর্থভূমি, পুণ্যভূমি। মানুষ তার শেষ তীর্থের উদ্দেশ্যে যাত্রা করে ওখান থেকে। ওই স্থানে পাপ থাকতেই পারে না। আর তাছাড়া সলকপুরের শ্মশান খুব জাগ্রত। আগে মাঝে মাঝে ওই আওয়াজে ঘুমের একটু অসুবিধে হলেও এখন কেমন যেন অভ্যেস হয়ে গিয়েছে। সেদিন রাতেও অভ্যেস মতন ঘুমিয়ে পড়েছি। ঘুমের মধ্যেই শুনলাম মলের আওয়াজ ঠিক আমার পিঠের কাছে এসে থামলো। তারপর একটা মেয়েলি গলা আমার উদ্দেশ্যে বলল, গনসা, সোনাহারার গাঙ্গুলি বাড়ি মনে আছে? হ্যাঁ, বেশ বিরক্ত লাগলো জানো তো। সারা বেলা মরার সঙ্গে লড়ে রাতে একটু নেশা করে ঘুমাই। তা আবার ভেবো না যে নেশা করে ভুলভাল বকছি, এইসব আমার নয় কিন্তু। আমাদের নেশা করা আর না করা ওই সমানই ব্যাপার। ওই জিনিস যেদিন আমার কর্মে বাধা দেবে, সলকপুরের শ্মশানে আর আমার ঠাঁই জুটবে না। যাই হোক, ঘুমের মধ্যে কিছুতেই আর মনে করতে পারলুম না। সে বলল, সেবার আমার মূর্তি দিয়ে এলি, এবার জানিয়ে আয় সলকপুর তাকে ডাকছে। ঘুম ভেঙে গেল। একেবারে চোখটা বড় বড় করে বসে রইল। আজ্ঞা যখন আসে এইভাবেই আসে। প্রথম প্রথম একটু অবাক হতাম, তবে এখন আর তেমন হই না। দেখলাম আমার মনের মধ্যে স্পষ্ট গাঁথা হয়ে গেছে সব। তোমার নাম ধাম, কলকাতার ঠিকানা, এমনকি তোমার মুখটা পর্যন্ত। যাই হোক, আজ 3 দিন হলো তেলির ভরসায় কাজ ফেলে এসেছি। উঠলাম, ভেবো না জুয়োচুরি করতে এসেছিলাম। অবশ্য ভাবলেও আমার তেমন কিছু যায় আসে না। মার ডাক যখন পড়েছে, না গেলেও ঠিক তোমায় টেনে নিয়ে যাবেন সেখানে। আমি তুমি সবাই তো নিমিত্ত মাত্র। যাকে আসি। এই বলে আমায় কিছু বলবার সুযোগ না দিয়ে উঠে একবারও না ফিরে পেছনের সার বাঁধা বস্তিগুলোর দিক দিয়ে রাস্তার দিকে ভিড়ে মিলিয়ে গেল সে। আমিও উঠে এলাম। এরপর সামনেই 3য় বর্ষের পরীক্ষা ছিল। পরীক্ষার চাপে এসব ভুলেও গেলাম বেমালুম। কিন্তু মনে করতেই হলো, শেষ পরীক্ষার আগের দিন গ্রাম থেকে খবর এলো বাবা মারা গেছে। মা বছর 2 আগে গিয়েছিলেন, সুতরাং একেবারে যেন বাধা বন্ধন মুক্ত হয়ে পড়লুম এই একটা খবরেই। সেই রাতেই যে কলকাতার হোস্টেল থেকে বেরিয়ে এসেছিলাম, আর ফিরিনি। সুতরাং পড়াশোনাও অর্ধ সমাপ্ত হয়েই রয়ে গেল। খবর এসেছিল হোস্টেলের টেলিফোনে। গ্রামের প্রবেশের মুখেই শুনলাম আমার আসার অনিশ্চয়তার জন্য ওরা শ্মশানের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সুতরাং আমি চললাম সলকপুরের উদ্দেশ্যে। তখন জীবনে কখনো যাইনি সলকপুর, আর এখন এখানেই
দেখছেন তো ঠাকুর, জীবনের ওঠাপড়া। এখানে জন্মালেও মাত্র 8 মাইল দূরের একটা গ্রামে তার ছেলের যাওয়া সম্বন্ধে ছেলেবেলা থেকেই আমার পিতৃদেব যথেষ্ট সতর্ক ছিলেন। কিন্তু দুঃখের ব্যাপার যে এই জায়গাটা সম্বন্ধে পিতা এত করে সতর্ক করে দিয়েছিলেন, তার মৃত্যুর পর তার অন্তিম গন্তব্যের উদ্দেশ্যে তিনি সেই স্থানেই চললেন এবং তার ছেলেও চলল সঙ্গ দিতে। এ ব্যাপারে কোনো সতর্কতা নিতে পারেননি উনি। গ্রামের হারু ময়রার ছেলে রামমোহন সঙ্গে চলেছিল। রামমোহনদের বাড়ি আমাদের বাড়ির পাশেই, বয়সেও যে আমার মতোই। জানালো, স্বপন, তোর বাবার কিন্তু কোনো অসুখ ছিল না রে। অসুখ বিসুখ যে ছিল না সেটা আমিও জানতাম। জিজ্ঞেস করলাম, কি করে হলো কিছু জানিস? সে বলল, তা তো স্থির কিছুই জানি না, তবে হওয়ার আগের দিন একটা লোককে তোদের উঠানে বসে থাকতে দেখেছি, ওই পূবের টগর ফুল গাছটা আছে না, ওটার গোড়ায়। বুঝলেন তো ঠাকুর? অবাক হয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, কেমন দেখতে ছিল লোকটা? আরে ওই একটা শিগড়ে মতো লোক, মর্গে রাখা বডির মতো দেখতে। মানে আমার কেমন যেন একটা সন্দেহ হয়েছিল দেখে। এমনিতেই তোর বাবা মানুষটা কারোর সাথে সেরকম মিশতো না, তবে একে বোধহয় চিনতেন। দাওয়া থেকে তোর বাবাকে লোকটার সাথে কথা বলতে শুনলাম। কিছু মনে করিস না ভাই, টগর গাছের ওখানে তোদের ধসে যাওয়া পাঁচিলের ধার থেকে আড়ি পেতে শুনেছি একটু। কি শুনলি? বেশি কিছু শুনতে পাইনি, তবে যেটুকু শুনেছি তা হলো, গাঙ্গুলি মশাই, সময় তো হলো, মার আদেশ এসে গেছে। আপনি থাকতে কোনোদিনই সেই ঘরের মায়া সারবে না। সুতরাং মার দলবল আসবে কাল দুপুরে। প্রস্তুত থাকবেন। প্রস্তুত থাকবেন? আমি তো ভাই কিছুই বুঝিনি, কি সব পাগলের প্রলাপ কে জানে। রামমোহন ময়রা না বুঝলেও আমার আর বুঝতে বাকি রইল না কে এসেছিল। আর আমার সন্দেহ যদি সত্যি হয়, তবে তার দেখা আবারও খুব শীঘ্রই পাওয়া সম্ভব। ঠাকুরমশাই, আপনাকে আর কি বলবো, আমার মনের ভেতর তখন কি চলছে যত তাড়াতাড়ি সম্ভব পা চালাতে লাগলাম। পৌঁছে বুঝতে পারলাম ওরা বাড়ি থেকে রওনা হওয়ার পর আমাদের রওনা হতে খুব দেরি হয়নি, তাহলে আর বাবাকে শেষ দেখা দেখতে পেতাম না। সন্ধ্যা নেমে গেছে তখনই। তখনকার দিনে তো নিশ্চয়ই ইলেকট্রিক চুল্লি শুরু হয়নি ওদিকে, তাই না? না হে, তোমাদের এই ইলেকট্রিক চুল্লি এই তো সেদিন এলো। এর আগে তো সব সেই আদি যুগ থেকে কাঠেই পুড়ে আসছে সব মরা। যাই হোক, বিজু কি বলেছিল শোনো। গঙ্গা জলে স্নান করিয়ে ঘি মধু এবং অগুরু মাখিয়ে আমার পিতৃদেব চললেন তার নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে। এই ঘটনা আমার জীবনে যেমন প্রভাব ফেলেছিল তেমন আর কিছুই ফেলেনি। মায়ের শেষকৃত্যের সময় আমার প্রথম বর্ষ, তখন কলেজের ঝামেলা মিটিয়ে ফিরতে ফিরতেই সব কাজ মিটে গেছিল। চোখের সামনে কিছুই দেখতে পাইনি, কিন্তু এবার দেখলাম এই কিছু মাত্র আগেও যিনি তার পুত্রের ভালো মন্দের প্রতি সজাগ ছিলেন, তিনি অগ্নিশয্যায় শয়ন করে পুত্রের হাতের কয়েকগাছা শলাকার অগ্নিমাত্র সম্বল করে কোথায় যেন দূর দেশে হারিয়ে গেলেন। দুফোঁটা জল নিজের অজান্তেই চোখের কোণা দিয়ে গড়িয়ে পড়ল। যাকে খুঁজছিলাম তার দেখা পেলাম এবার। জ্যৈষ্ঠের শেষ হলেও কালবৈশাখীর কোনো সম্ভাবনাই ছিল না আকাশে। ঘণ্টা দেড়েকের মতো হয়েছে সবে, হঠাৎ গণেশডোম কোথা থেকে এসে তার সহযোগীটাকে তাড়া লাগিয়ে আমার উদ্দেশ্যে বলল, এই নে নে তাড়াতাড়ি, তোমরা সবই খড়ের সালায় আশ্রয় নাও গো। কাজ আমাদের তাড়াতাড়ি মেটাইতে হইবে, ঝেড়ে বৃষ্টি আসবে এক্ষুনি। কেউ বিশ্বাস করল না, কেউ না।
অনেককেই দেখলাম গঙ্গার ঘাটের দিকের যাত্রী চলার নিচে গিয়ে বসতে। রামমোহন শুধু ইশারায় আমাকে একবার গণেশ টুমির দিকে দেখিয়ে দিল। কি অদ্ভুত এই অগ্নিসজ্জা! জীবিত অবস্থায় যে মানুষটাকে কখনো ভয় পায়নি, সেই মানুষটা মৃত্যুর পর নিকষ কালো অন্ধকারের পটভূমিকায় একটা গ্রাম্য গাঢ় লালাভ প্রজ্বলন্ত আগুনের শিখার সজ্জা ছেড়ে দেখলাম ধীরে ধীরে চোখের সামনে উঠে বসছে। কেমন যেন একটু ভয় করলো মনে। গণেশের অব্যর্থ বাঁশের আঘাতে মুহূর্তে আবারও শয্যাশায়ী হলেন আমার পিতৃদেব। কিছু পর সেই বাঁশের আঘাতে ফেটে গেল তার মাথা। আরো ঘন্টা দেড়েক পর কিছু কালো কয়লা আর মাটির তালের মধ্যে এক টুকরো মাংসপিণ্ডের অবশেষে পরিণত হলেন। গঙ্গা ঘাটে সেই মাটির ঢেলা ভাসিয়ে উঠে আসবার আগেই কোথা থেকে একরাশ মেঘ এসে ছেকে ধরল আকাশ। বৃষ্টি নামলো মুষলধারে। 18-20 জন লোক ছন্ন ছাড়া হয়ে ছড়িয়ে পড়ল চারিদিকে। মৃত্যুদেব যেন তার সাঙ্গ পাঙ্গ নিয়ে এসেছিলেন, আর এই মাত্র যিনি প্রেত হয়ে গেলেন আমার সেই পিতাও যেন তাদের সঙ্গে আনন্দের অতিশয্যে একান্ত প্রিয় চরাচরের ভূমি ছেড়ে, প্রিয়জনদের ছেড়ে বাড়ি জমালেন কোনো দূর অজানার দেশে। মনটা কেমন উদাস হয়ে গেল। দূর থেকে কোথায় যেন কারা ক্ষীণ সম্মিলিত কণ্ঠে বলে উঠল, আমি একেবারে ভাঙা ঘাটের ধারেই পাকুর গাছের নিচে প্লাস্টিক ছাওয়া একটা চালার নিচে দাঁড়িয়েছিলাম। এখান থেকে যাত্রী চালাটা বেশি দূরে। ঘন ঘন বৃষ্টির কুয়াশায় ভালো করে ঠাউরও হয় না ওখানে কারা দাঁড়িয়ে আছে। যখন এই নিতান্ত অপরিচিত এই ভাবের জগতে ডুব লাগিয়ে নিজের আগাম বৈরাগ্য সম্বন্ধে একেবারে নিশ্চিন্ত হয়ে উঠেছি, একটা লোক আমার চিন্তার চাল ছিন্ন করে কাক ভেজা বৃষ্টি মাথায় নিয়ে দেখলাম এসে ছুটল আমার কাছে। লোকটা কেউ নয়, আর গণেশ ডোম। সারা শরীর তার একেবারে চুপচুপে ভিজে। আমার পাশ কাটিয়ে চালাটার একটু ভেতরের দিকে গিয়ে সে বলল, বাবা, আপনি দেখেছেন সে এসেছে? ঠাকুর, বিশ্বাস করবেন না, আমি চমকে উঠলাম। এই চালায় আমি ছাড়া আর কেউ আছে লক্ষ্য করিনি তো। পেছনে ফিরে অন্ধকারে যতটা চোখ চালানো যায় চালিয়েও কিছু ঠাহর করতে পারলাম না, কিন্তু অনুভবে বুঝলাম কি একটা প্রাণী যেন একটু ভেতরের দিকে একটা অতি জীর্ণ কাঠের তক্তাপোষের একদম কোণের দিকে নড়ে চড়ে উঠল। আর এই সময়ই একটা বিদ্যুতের শিখা ঝলসে উঠল আকাশে। আর সেই আলোয় দেখতে পেলাম অতি শীর্ণকায় প্রেতবৎ একটা বুড়ো উঠে বসেছে ধীরে ধীরে তক্তাপোষটার এক কোণে। আর গণেশ বসে আছে সেই বুড়োর পায়ের দিকে শয্যার একটা ইট সাজিয়ে ঠেকিয়ে রাখা পায়ের পাশে। এই দৃশ্য, এই পরিস্থিতি দেখলে যে কারণ আত্মারাম খাঁচা ছাড়া হয়ে পড়তো, কিন্তু সাহস জিনিসটা আমার ভেতরে বরাবরই আছে। ভালো করে চেয়ে দেখলাম ব্যাপারটা। এত বুড়ো মানুষও যে বেঁচে থাকতে পারে তা আমার জানা ছিল না। বুড়ো উঠতে উঠতে বলল, ও যে বাবা এখানে আসবে তা তো জানতুমি। বিপ্রদাস ঠাকুর যে কাজ দিয়ে গিয়েছিলেন সে কাজ না মিটিয়ে যতই বিদায় নিতে চাই আবারও চিতায় উঠে নেমে আসতে হয়। নামটা শুনে চমকে উঠলাম। এসব কি হচ্ছে আমার সাথে? এক্ষুনি যার নাম বললেন উনি ছিলেন আমার বাবার এক তুতো ঠাকুরদা।
বাবা জন্মানোর আগেই গত হয়েছেন উনি। তার সম্বন্ধে কিছু ভাষা ভাষা গল্প আমাদের বংশে প্রচলিত ছিল। শুনেছিলাম মহাজ্ঞানী তান্ত্রিক ছিলেন তিনি। ওর নিজের কোনো ছেলেপুলে ছিল না। ওর সময়কাল অবধি গাঙ্গুলি বংশের দুটো মাত্র শাখা ছিল। তারপর ওর মৃত্যু ঘটলে সেই বৃহৎ জাজল্যমান গাঙ্গুলি বংশের অনেকগুলি শাখা পরিবারের মধ্যে অন্তিমটিরও পরিসমাপ্তি ঘটে আমরাই রয়ে যাই কেবল। সুতরাং অবাক হয়ে গেলাম এই বৃদ্ধের কথা শুনে। বৃদ্ধ হাতের ইশারায় ডাকলো। ততক্ষণে ভিতরের জমাট অন্ধকারটায় চোখ সয়ে এসে কিছুটা জলও লাগতে শুরু করেছে, আর বাইরে ঘন ঘন বিদ্যুতের আলো দৃষ্টিজনিত সমস্যার বাকি অংশটারও মীমাংসা করে দিচ্ছিল। গিয়ে তক্তাপোষের এক ধারে বসলাম। আমার বসাতে তক্তাপোষটি এমনভাবে মচমচ করে উঠল, ভয় হলো। বুঝিবা এই মুহূর্তে ভেঙে গিয়ে পঞ্চত্বের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এই বৃদ্ধকে নিয়ে দুজন মিলে রওনা হয়ে পড়ি রহস্যময়তার দেশে। বৃদ্ধ কিছুটা শ্বাস নিয়ে নিতান্ত ফ্যাঁসে গলায় শুরু করলেন। আমার নাম গোষ্ঠমোহন বারুজ্জে। এখান থেকে 12 মাইল দূরে তিনসুকিয়ার বিলের ধারে আমার ঘর ছিল। বলছি কারণ আজ 60-70 বছর আগেই সে পাট আমার চুকেছে। আমার যখন 30 বছর বয়স, এক রাতে হঠাৎ ঘুমের মধ্যেই বুকে ব্যথা উঠল। বউ 8 মাসের মেয়েটাকে কোলে নিয়ে পাশেই ঘুমাচ্ছে, অথচ তাকে ডাকতে পর্যন্ত পারলুম না। তীব্র চিনচিনে ব্যথায় সারা শরীর অবশ করে ছড়িয়ে পড়তে লাগলো সারা দেহে। এক সময় ঘুম থেকে জেগে উঠে আবারও তলিয়ে গেলুম গাঢ় ঘুমের দেশে। তারপরে ঘটনা এর বাপের মুখে কতক লোক মুখে শুনেছি। বলে বৃদ্ধ গণেশের দিকে আঙুল দেখালো। সকলে মারা গেছি ভেবে এই শলকপুরের শ্মশানে নিয়ে এলো। তা না, আমার তখনও ভুল হয়নি। চিতার উপর শোয়ানো হয়ে গেছে। 5 বছরের ছেলেটা মুখে আগুন দেবে বলে নুরো জেলে মুখের কাছে ধরতে যাবে, তখনই আমি উঠে বসলাম। সব বেটা তো ভূত ভূত ভেবে সে কি দৌড় দিল বাবা, আর এপারে ফিরল না। তখন গণেশের বাবা অষ্টডুমো নেহাতি যুবক মানুষ, ওই ছিল এই শ্মশানের হর্তা কর্তা। তবে ছেলেটার প্রাণে মায়াও ছিল। বললে, কাকা বেঁচে তো উঠলে, কিন্তু শ্মশানের চিতা থেকে বেঁচে উঠলে যে আর ঘরে ফিরতে নেই গো। এবার থেকে যতদিন বাঁচবো এখানেই থাকতে হবে। তোমায় ওই গঙ্গার ঘাটে একটা ঘর বানিয়ে দিচ্ছি, ওখানেই থাকবে। খাবার দাবারের অভাব হবে না, শ্মশানের কাজ করবে। আর তাছাড়া একজন বাবা ঠাকুর থাকেন ওখানে, বাবা ঠাকুরের চরণ ধরবে। তার যদি দয়া হয় সেই তোমায় রাস্তা দেখিয়ে দেবে। প্রথম বাড়ির জন্য মন খুব কাঁদতো বুঝলে, কিন্তু তারপরে ভাবলুম এ তো আমার নতুন জন্ম। যদি নিঃশ্বাসটুকুন ফিরে না আসতো কবেই পঞ্চভূতে মিশে যেত। এই যে ফিরে এলো, এর নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আর ঘরের মায়া কেন, যাদের হাতে নতুন জন্ম হলো তাদের সাথে মিশেই কেন কাটিয়ে দিই না এই জীবনটা। এ সময় একদিন পরিচয় হলো ঠাকুর মশাইয়ের সঙ্গে। ঠাকুর মশাই গিয়েছিলেন ভিন গায়ে, ওই
গনসার বাপ ছিল ঠাকুরের চেলা। ওর থেকেই সব শুনে আমায় ডেকে পাঠালেন। মন্দিরের পাশেই একটা চালায় ছিল ঠাকুরের ঘর। আমি যেতেই বললেন, গোষ্ঠ, তুই যে বেঁচে উঠলি, আগের জীবন পিছনে ফেলে নতুন জীবনকে মায়ের পায়ে নিবেদন কর। তুই হাজার মাথা কুটে মরলেও ওরা কেউ তোকে আপন করে নেবে না। আমি পায়ে পড়লাম ঠাকুরের, বললাম, আমায় আপনার সেগাত করে নেন বাবা ঠাকুর। ঠাকুর বললেন, পাগল, স্যাঙাত হব বলি কি আর হওয়া যায়? তার আগে অনেক পরীক্ষা দিতে হয়। সঙ্গে সঙ্গে থাক, কাজকর্ম কর, সময় হলে আমি নিজেই তোকে বলবো। দিনগুলো ভালোই কাটছিল, বুঝলে তো। প্রথম প্রথম একটু ওই গাটা ছমছম করতো বটে, তবে পরের দিকে বেশ মানিয়ে গুছিয়ে নিয়েছি। এনাদের ক্রিয়াকলাপগুলো বেশ অদ্ভুত। অবশ্য আমার দেখারও সৌভাগ্য হয়নি ততদিন খুব বেশি, কারণ ঠাকুরমশাই ক্রিয়া শুরুর আগেই আমায় পাঠিয়ে দিতেন। যাদের দীক্ষা হয়নি, দেহবন্ধনী জানে না, তাদের ক্রিয়াস্থানে থাকা নিরাপদ নয়। বছর দুয়েক এভাবে কাটার পরে একদিন ঠাকুর দীক্ষা দিলেন আমায়। ঠাকুরের সাথে কত হোমযজ্ঞে থেকেছি। একদিন ঠাকুর বললেন, গোষ্ঠ, ভৈরব দেখবি? আমি তো অবাক, সে কি জিনিস? বললেন, পিছনে তাকা। বুঝলে কি না, পিছনে দেখার সাথে সাথেই আমার প্রাণ পাখি তো দ্বিতীয়বার খাঁচা ছেড়ে উড়ে যাওয়ার জোগাড় হলো। আমরা নাট মন্দিরের পাশে বসে একটা যজ্ঞ করছিলাম। যজ্ঞের আগুন যতটুকু আলো, ওই চারিদিকে ছড়িয়ে পড়েছে আলো বলতে ওই ততটুকুই। আর সেই আবছা আলো, আবছা আধারে দেখলাম আকাশ ছোঁয়া একটা লোক, গাঁট গাঁট পেশি বহুল তার চেহারা, সারা গা ঘোর কালো বর্ণ, গালে মোটা গালপাট্টা, আর তার পাশ থেকে বেরিয়ে রয়েছে দুটো বাঁকানো দাঁত। পরনে খাটো ধুতি আর হাতে তেল মাখানো চকচকে বাঁশের হাতলওয়ালা একটা বল্লম। আমি ঠাকুর মশাইয়ের মুখোমুখি বসেছিলাম, আর আমাদের দুজনের মাঝে যজ্ঞের আগুন জ্বলছিল। আমি দেখলাম যে আমার পিছনে উদয় হওয়া সেই মূর্তি এক একটা মোটা মোটা থামের মতো পা উঠে গেছে খাড়া। বাবারে, মাথা যেন তার আকাশ ছুটে যায়। আমি ভয় পেয়ে হাত জোর করে ঠাকুর মশাইয়ের দিকে চাইতেই উনি একটা অদ্ভুত কথা বললেন। ভয় পাস না ওকে, ওই হলো সলকপুর শ্মশানের শ্মশান ভৈরব। প্রতিটা সিদ্ধ মহাশ্মশানের একজন করে ভৈরব থাকে। এই ভৈরব শ্মশানকে যে কোনো রকমের পাপের হাত থেকে রক্ষা করে। এমনিতে ওরা কাউকে দেখা দেয় না, কিন্তু যাদের দেখা দেয় তাদের কপালে সাক্ষাৎ মৃত্যু। হঠাৎ ঠাকুর মশাই আমার হাত বাড়িয়ে কি যেন চাইলেন, আর সঙ্গে সঙ্গে ভৈরব তার মালকোচা মারা ধুতির কোমর থেকে খুলে একটা খাপ শুদ্ধ চাকু এগিয়ে দিল। আমি অবাক হয়ে দেখছি, গুরুদেব বললেন, যাও। সঙ্গে সঙ্গে সেই মূর্তি যেমন অন্ধকার ফুঁড়ে উদয় হয়েছিল, তেমনই মিশে গেল অনন্ত আধারে। আমি জিজ্ঞেস করলাম, কি হবে বাবা ও দিয়ে? বাবা বললেন, এ জিনিস পুজো করব বলেই আজ বসেছি আমি। এ জিনিস আমি তোর হেফাজতে দিয়ে যাব। সঠিক সময় সঠিক লোক আসবে, তাকে তুই দিয়ে দিবি এটা। আমি বললাম, কিন্তু আমি কেন বাবা? বললেন,
সকলকে দিয়ে সব কাজ হয় না। এ জিনিস বড় ভালো, আবার বড় খারাপ জিনিস। চন্ডালের হাড়ের তৈরি একটা চাকু এটা। এ জিনিস সঙ্গে থাকলে জগতের কোনো শরীরের ক্ষমতা নেই কিছু করবে। তবে একটাই জিনিস মাথায় রাখতে হবে, প্রয়োজন ছাড়া যদি এর ব্যবহার কখনো করা হয় তাহলে এর আঘাত নেমে আসবে স্বয়ং ব্যবহারকারীর ওপরেই। তোর চরিত্রে কোনো রকম হিংসা নেই, তুই এটা নিজের দায়িত্বে রাখতে পারবি। সেই দিন গোটা রাত জুড়ে চলল পুজো বাজার। তারপরে ঠাকুর মশাই নিজের হাতে যে জিনিসের দায়িত্ব নিয়ে আমার হাতে তুলে দিয়েছিলেন, সেই জিনিস আজ আমি তোমার হাতে দিয়ে আমার দায়িত্বের বোঝা হালকা করে নিচ্ছি। বলে বৃদ্ধ আমার হাতে এক হাত লম্বা একটা খাপযুক্ত চাকু তার তক্তাপোষের মাথার বালিশের নিচ থেকে বের করে দিলেন। জিনিসটা হাতে নিয়ে কেমন শিহরণ খেলে গেল দেহে। আমি জিজ্ঞেস করলাম, আমাকে যে দিতেই হবে কি করে জানলেন? বৃদ্ধ এরপর বিপ্রদাস গাঙ্গুলির থেকে শোনা আমাদের বংশের সমস্ত ইতিহাস, যা আপনাকে আগেই বলেছি, সব একে একে খুলে বললেন আমাকে। বললেন, এছাড়াও কিছু লক্ষণ বলে গিয়েছিলেন গুরুদেব তার উত্তরাধিকারীর। হ্যাঁ, সেই গুণাবলী তোমার মধ্যে আছে। শুধু একটাই কথা মনে রাখবে, জীবন সংশয় ছাড়া এ জিনিস কখনো ব্যবহার করবে না। আর সর্বদা মনে রাখবে, জীবনের অনেক কষ্ট দুঃখ আসলেও স্মরণ করবে তোমার জন্ম তোমার ইচ্ছে হয়নি, দৈব গুণে হয়েছে। এবং তুমি নিজেও যে গুণ নিয়ে জন্মেছ তা নিজেই বুঝবে ধীরে ধীরে। নিজের পথ থেকে কখনো ভ্রষ্ট হইও না। তোমার পূর্বপুরুষের আশীর্বাদ সঙ্গে আছে তোমার। বৃষ্টি ততক্ষণে থেমেছে। বৃদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথ ধরলাম সকলের সাথে। হরিধ্বনি দিতে দিতে শ্মশান যাত্রীর দল যখন গ্রামের সীমানায় প্রবেশ করেছে, তখন মধ্যরাত। নিমপাতা আগুন স্পর্শ করে খাঁ খাঁ শূন্য গৃহে প্রবেশ করলাম। এর পরের দিনগুলো আমার জন্য বড়ই কঠিন হয়ে উঠতে লাগলো। আপনজনবিহীন নিঃস্ব জীবন যখন বড়ই পীড়া দিত, শলভপুরের উদ্দেশ্যে চলে যেতাম। ধীরে ধীরে এই শ্মশান আমার প্রতিনিয়ত গতানুগতিক প্রাত্যহিক জীবন থেকে বেরিয়ে অনভ্যস্ত অনির্দিষ্ট এক দূর ভবিষ্যতের প্রতি যাত্রাপথের প্রথম পদক্ষেপের তীর্থভূমি হয়ে উঠল অতি শীঘ্রই। প্রথমবার শলভপুর আবারও যেতে হয়েছিল দিন তিনেক পরেই, কারণ গণেশ খবর পাঠিয়েছিল গোষ্ঠমোহন বানুজ্যে মারা গেছেন। একজন সার্থক শিষ্য তার নিঃশ্বাসের যথাসম্ভব বর্ধিষ্ণু সময় পর্যন্ত তার দায়িত্ব পালন করলেন। তবু মানুষের মন এক অদ্ভুত জিনিস, পুরনো সংস্কার কিছুতেই যেতে চায় না পুরোপুরি। কলকাতার আলো ঝলমলে জীবনযাত্রায় বিজ্ঞান ভূগোলের ছাত্র আমি, এই একের পর এক ঘটে যাওয়া অলৌকিক ঘটনা কি এত সহজে ধাতে সয়? তবু শুধুমাত্র শান্তির উদ্দেশ্যেই শলভপুরে আমার জীবনে ঠাঁই দিলাম। ক্রমে গরম বর্ষা গিয়ে শীত এলো, গণেশ ডোমের কাজও বেড়ে গেল। কারণ গ্রামের শীতে এমনিতেই বুড়ো বুড়িদের মরবার হার বেড়ে যায়। এই সময়ে আমাদের জীবনের সবচেয়ে মোক্ষম ঘটনা ঘটে গেল। তখন পৌষের মাঝামাঝি।
কটকটে ঠান্ডা চারিদিক। নদীর তীরে ফাঁকা ধান জমির মাঝে শ্মশান ঠান্ডায় যেন গিলতে আসছে। আমিও ততদিনে প্রায় একজন অভ্যস্ত শ্মশানচারী হয়ে উঠেছি। এই কনকনে ঠান্ডার সন্ধ্যায় একদিন সলকপুরে এলেন শ্যামদাস তান্ত্রিক। বিরাট কায় বিশাল বপু তার চেহারা, গায়ে রক্তাম্বর, মাথায় ঝুড়ি ঝুড়ি জটা, গাল ভর্তি দাড়ি, বুক ছুঁয়েছে। বয়স ৪৫-এর কোঠায়। আমাকেই সামনে পেয়ে স্থান ভিক্ষা করলেন। এর আগেও দেখেছিলাম এরকম কয়েকজনকে আসতে। এরা সাধারণত শ্মশানচারী তান্ত্রিক। এ শ্মশানে ও শ্মশানে ঘুরে বেড়ায়। বললেন, আমি এখানে আজকে রাতে একটি বিশেষ সাধন ক্রিয়া করব। বুঝলেন ঠাকুর, এই কথাগুলো এতকাল বলবার জন্য ভেতরে আমি ছটফট করেছি, কিন্তু কাকে বলবো, কে বুঝবে? আজকে হঠাৎ আপনি এলেন, মনে হলো যে জীবনধারার মধ্য দিয়ে বয়ে চলবার জন্য আমার জন্ম হয়েছে। তার কথা অন্তত আপনাকে বলে যেতে পারি। আপনি যোগ্য মানুষ। তার মেঘনাদের মতো গলার স্বর শুনে ছুটে এলো গণেশ। গণেশকে দেখে তান্ত্রিক বললেন, এই শ্মশানে আজকে রাতে আমায় থাকতে দিতে হবে এবং আমায় কিছু উপাচারের ব্যবস্থাও করে দিতে হবে। আমি একজন প্রেত সিদ্ধতান্ত্রিক। প্রেত যোনির একটা সাধনা আজ রাতেই করার আদর্শ তিথি। আর এ শ্মশান সিদ্ধ শ্মশান, এখান থেকে অনেক সিদ্ধ পুরুষ হয়েছেন। এখানেই আমার কাজ হবে। গণেশ বলল, তা ঠিক আছে, কিন্তু কোনো রক্তপাত যাতে না হয় সেদিকটা একটু লক্ষ্য রাখবেন। রক্তপাত ঘটানো গুরুর নিষেধ আছে। তান্ত্রিকও সম্মতি জানিয়ে চলে গেলেন। তান্ত্রিকের কাঁধে একটা ঝোলা আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। সাধারণ ঝোলার থেকে বেশ বড় পরিমাণের, এবং ভেতরেও যে ভারী কিছু আছে বোঝা যাচ্ছিল। আর এই শীতের রাতেও এই বোঝা কাঁধে নিয়ে হাঁটবার দরুনই হোক বা যে জন্যই হোক, তান্ত্রিককে একটু একটু হাঁপাতে দেখলাম, আর কপালে একটু ঘাম দেখলাম। ব্যাপার কি? রাতের প্রথম প্রহর থেকেই শুরু হলো তার উপাচার। একজন এঁদো স্ত্রীর মরা আজকে সন্ধ্যের দিকে পোড়ানো হয়েছিল। দেখলাম তান্ত্রিক সেই চিতাভস্যের ওপর বসে সাধনা শুরু করলেন। গণেশ আর আমি মন্দিরের চাতালে বসেছিলাম। ওই ঠান্ডায় খোলা জায়গায় ঘুমানো দুরূহ। তাছাড়া আরও একজন আজকে রাতে উপস্থিত, তার দিকেও নজর রাখাটা জরুরি। আমার সন্দেহের কথা গণেশকে জানালাম। গণেশ বুদ্ধি দিল, একবার লুকিয়ে লুকিয়ে দেখেই এসো না কি করছে। সুতরাং একটা বিড়ি ধরিয়ে পা টিপে টিপে বেরিয়ে পড়লাম। কোমরে অবশ্যই আমার অস্ত্র গুঁজে নিয়েছিলাম, কিন্তু মন্দির থেকে বেরিয়ে একটা বাঁক বেঁকে যথাস্থানে পৌঁছে আমার চক্ষু চড়ক গাছ। যা ভেবেছিলাম তাই। তান্ত্রিক তার ঝুলিতে করে একটা বছর 3 বাচ্চা মেয়ের লাশ নিয়ে এসেছিল কোত্থেকে। সেটা নিয়ে সে এখন চিতার উপর শুইয়ে সামনে বসে সাধনা করছে। মাথাটা গেল গরম হয়ে। চিৎকার করে বললাম, বন্ধ করো তোমার এই সাধনা। এ জিনিস করবার আগে কাকে জিজ্ঞেস করেছো? আমার গলার আওয়াজে ধ্যান ভঙ্গ হয়ে লাফিয়ে উঠল তান্ত্রিক। তার রূপ দেখে এক মুহূর্তে শিহরণ খেলে গেল আমার দেহ জুড়ে। লাল আগুনের গোলার মতো দুটো চোখ, এক হাতে ধরা সন্ধ্যার সেই ইও মরার দেহে রাত পরা ঝলসানো মাংস। নিশ্চয়ই চিতার কোনো স্থান থেকে জোগাড় করেছে। মাংস খণ্ডে একটা কামড় বসিয়ে সে আমার উদ্দেশ্যে বলল,
আমায় তোদের অনুমতি নিতে হবে। আমি শ্যাম দাস তান্ত্রিক। এই মুহূর্তে বলছি, তুই এসে শুয়ে পড় এই চিতায়। আমি তোকেও আজ প্রেতের উদ্দেশ্যে বলি দেব। সঙ্গে সঙ্গে মনে হলো কে যেন দুপা শক্ত করে বেঁধে দিল মাটির সঙ্গে। সংজ্ঞা যেন নিজের অধীন থেকে ওই দুষ্ট তান্ত্রিকের অধীনে চলে গেল। মনে হতে লাগলো ওই তো আমার সামনে ঈশ্বর। দিই না কেন ওর উদ্দেশ্যে জীবনটা? ভুলে গেলাম আমার কাছেই আছে এর অমোঘ অস্ত্র, কিন্তু আমি ভুললেও তিনি ভোলেননি বোধ হয়। আমি যখন গুটি গুটি পায়ে তান্ত্রিকের গনগনে চোখের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে সম্মোহিত হয়ে এগিয়ে চলেছি, হঠাৎ করে মনে হলো ভীষণভাবে কেঁপে উঠল মাটি। আমিও নিজেকে খাড়া রাখতে পারলাম না, টলে পড়ে গেলাম মাটিতে। আর অবাক বিস্ময়ে অভিভূত হয়ে দেখলাম একটা পর্বতের মতো মানুষ এসে দাঁড়িয়েছে অন্ধকারের বুক চিরে আমার পাশে। বুড়ো গোষ্ঠ মোহনের বলা শ্মশান ভৈরবের কথা মনে পড়ে গেল। সে একবার শূন্যে হাত নিক্ষেপ করল, আর সাথে সাথেই তার অব্যর্থ নিশানায় তার হাতের বর্ষা গিয়ে বিঁধল তান্ত্রিকের বুকে। বিকট চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল তান্ত্রিক। এই ভয়ানক আওয়াজে সচকিত হয়ে ছুটে এলো গণেশ, কিন্তু ততক্ষণে আমিও সংজ্ঞা হারিয়েছি, আর ভৈরবও মিশে গেছে আবারও আধারে। শুধুমাত্র যে চিতায় বসে দুষ্ট তান্ত্রিক সাধনা করছিল, সেই চিতাই হলো তার অন্তিম শয্যা। জ্ঞান ফিরবার পর একটা বিষয়ে নিশ্চিত হয়েছিলাম যে আমাদের জীবনে ঘটে যাওয়া সব বিষয়কেই যুক্তির ধাঁচে ফেলে যাচাই করতে যাওয়া মূর্খামি। বাড়ি ফিরে সেই সোনার কালীমূর্তি নিজে থেকে এনেই গণেশের হাতে তুলে দিয়েছিলাম, কারণ আমি এরপর বাড়ির প্রতি টান হারিয়ে যে অলৌকিকের স্বাদ পেয়েছিলাম, সেই অলৌকিকের পথেই চলবার মনস্থির করেছিলাম। তবে যেখানেই যাই, নিয়তিকে তো আর এড়িয়ে যেতে পারি না। তাই দেশ দুনিয়া ঘুরে সাধন ভজন করতে করতে সে ঠাঁই নিলাম এই শলকপুর শ্মশানে। যে মূর্তির কথা বলেছি, সেই সোনার মূর্তি এখনো রাখা রয়েছে ওই বিরাট দেবী প্রতিমার পায়ের নিচে একটা গোপন কুঠুরিতে। আর আমিও সাধন ভজন করতে করতে শেষ পর্যন্ত বেছে নিলাম ডোমের পেশা। এই বলে নিঃশ্বাস ফেলে চুপ করল পিছু। হঠাৎ একটা ব্যাপার ঘটল। এতক্ষণ খেয়াল করিনি যে আকাশে মেঘ জমতে শুরু করেছে। হঠাৎ চারিদিকে অন্ধকার করে মুষলধারে বৃষ্টি নামল। আকাশ চিরে বাজ পড়ল। হঠাৎ আমার চমক লাগলো। পাশে তাকিয়ে দেখলাম, কোথায় পিছু, কোথায় কে? চমক লাগলো, বুকটা কেঁপে উঠল। তাহলে এতক্ষণ কি দেখলাম আমি? কার সাথে কথা বলছিলাম এতক্ষণ? আর কেই বা আমার জন্য খাবার বানাতে পাঠালো গ্রামে? হঠাৎ সেই ঝড় বৃষ্টির মধ্যে একটা লোক এসে ঢুকলো সেই মাচায়। লোকটার কাঁধ ছাপানো চুল। আমাকে দেখে বলল, মনে হচ্ছে তুমি কিছু বিষয় নিয়ে চিন্তিত। কি বলবো কিছু ভেবে পেলাম না। মুখ থেকে শুধু একটাই শব্দ বেরোলো, বিজু ডোম। লোকটা আমার দিকে তাকিয়ে রইল মুহূর্ত কয়েক, তারপর বলল, বিজুডোম মারা গেছে আজ অনেক বছর আগে। তুমি তো গুরুর উদ্দেশ্যে পথে বেরিয়েছ। এই পথ যে সাধারণ পথ নয় তা তো আশা করি বুঝতে পেরেছ। এই শলকপুর থেকে তুমি চলে যাও। এখান থেকে দক্ষিণ পূর্বে 15 মাইল দূরে একটা শ্মশান আছে। সেখানেই তুমি তোমার আসল গুরুর সন্ধান পাবে। চুপ করে গেলাম, কিছুই বললাম না। ঘণ্টাখানেক পরে বৃষ্টি থামতে
শ্মশান ভূমিকে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম। তারপর না পিছন ফিরে তাকিয়েছি, আর না কোনোদিন গিয়েছি সড়কপুরে। তান্ত্রিক ঠাকুর গল্প থামাতেই ধীরে ধীরে খালি হতে শুরু করলো ঘাট। কিন্তু বসে রইল কেবল দুজন, অমল এবং জগহরি। শুনছিলেন কালীনাথ তান্ত্রিকের গল্প সলকপুরের শ্মশানে। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের সূত্রধর আমি জয়। গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে শুভদীপ্ত, সৃজন, নীল এবং জয়। শব্দ সংযোজন প্রিয়াঙ্কা। আবহ তরঙ্গ স্টুডিও। পোস্টার ডিজাইন জেডি প্রোডাকশনস। সমগ্র পরিচালনা এবং ব্যবস্থাপনায় সৃজন, অভিক। আমরা হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সকলে সুস্থ থাকবেন।